সেটে কে আছো? আমার একটা চেয়ার লাগবে, সিংহের কেশরের কারু আঁকা চেয়ার। ইতিহাসের বিপরীত পাতা থেকে উঠে আসা চরিত্র এত ঠাট কেন হে? গোরস্থানের সেটে চেয়ার ঠিক সামঞ্জস্য নয়। গোরস্থানের শূন্য কোটাগুলো পূর্ণ করেই নেয় মস্তদা শৃঙ্খলা। চেয়ার আমার চাই, তাছাড়া একটু কায়দা করে বানালেই হলো। সামনে থেকে দেখে দর্শকগণ ভাববে এটা তো একটা এপিটা। আঁকা বাঁকা হরফে মহান নেতার নাম পরিচয় লিপিবদ্ধ করো। তার এপিটাপে বসেই তো ক্ষমতার হালুয়া রুটি বাটোয়ারা করেছি। ও প্রিয় মুশিক, এত নড়াচড়া কেন? মানছি মিশরের উপর ঢকল সৃষ্টি মিহি কালো ট্যাং দিয়ে আমায় মস্তদে বসিয়েছে। এও মানছি মেশিন গানের মাজল লুচিয়ে সতর্ক বসে থেকেছ আমার বাম কাঁধে। তুমি আমার মুনকা আর তোমার দোসর আমার নাকি। ওরে আমার মুনকার নাকি। তবে আমার চেষ্টা কম নাকি ভ্রান্ত বেজ। তোমায় কোটির বাম পকেটে রেখেছি যাতে মুখখানি দেখতে না হয় তোমায়। চিনে নিলে জ্যান্ত অবস্থায় শিল পাটায় বাটা মিহি মরিচ লাগিয়ে দেবে। পেট পাটিতে হাত রেখে হাইস করো, মুখ থেকে বেরিয়ে পড়বে ক্ষমতার চেয়ারবাজির চিত্র আর চরিত্র সকল। সংগ্রামে সূক্ষ্ম চাতুর্যে ফাঁস করে দেবে সেরা। যে লাভে আমি তোদের পিস পিছিয়ে থাকি। হে পিছন সময়ের অধিপতি, এ রঙ্গমঞ্চে যা কিছু অপ্রাসঙ্গিক নিষিদ্ধতা ভনিতা বোঝা মনে হয় দর্শক শ্রোতার। আপনি সত্য ভাষণ বলুন। আর হ্যাঁ, অবশ্যই নাটকের শেষ প্রান্তে এসে আপনার প্রিয় মুশিকটির নাম আর মুখ উন্মোচিত হবে। আপনি বরং সেই গাঢ়টিকে ডাকুন। গোরস্থানে মৃত মানুষের শ্বাস আপনার মাংসাশী গ্রীবায় পড়ার পর ভয় পেয়ে চিৎকার করে যে নাম ধরে আপনি ডেকেছিলেন, ডাকুন তাকে। গার্ড! গার্ড! এই গার্ড! ওহে খ্যাপাটে কবি, বজ্রপাতও এত প্রচন্ড পড়ে না যত জোরে আমি তাকে ডাকছি। কোনো আওয়াজ নাই কেন? কোনো আওয়াজ নাই কেন? কি মুশকিল! পায়জামা পরা গার্ড আছে, কার্নি সোনা টুপির নিচে চিবুক নিচু হয়ে আছে। তো সে আলো না, খেয়াল হারিয়েছে। এই নমুনা হাতের গঠনকারী ফেলে দিয়ে হারমোনিকা ধরেছে। স্যালুট কোথায়? এই রাষ্ট্র আর মানসামানের আমি তো মালিক। ওই খাবারটা গল্পকার চরিত্রের স্ট্যাটাস ঠিক না হলে এই নাট্য তো ভুল দৃশ্য দেখাবে, অর্থ করবে সব অর্থহীন। তোমার কান কানে জেনে নিয়েছে কেউ? এমন ঠান্ডা আর আন্ধার যে কানের মধ্যে খামোখা কেবল ঝাঝা করছে, তবু ঠিক শুনতে পেয়েছি। স্যার, দর্শক শ্রোতাকে নিয়ে আপনার তো খুব উঠবে। এক কাজ করুন, আপনি আমাকে স্যালুট টুকুন।
একেবারে মিলিটারি প্রচন্ডতা। দারুণ টুইস্ট হবে স্যার, দর্শক টুইস্ট পছন্দ করে। দারুণ না স্যার? রাষ্ট্রের মালিক তার সামান্য গার্ডকে স্যালুট করছে। সতর্ক সদ্য বলো গার্ড, মেরে কোর্ট মার্শাল বিশ্ব বানিয়ে তোমার ফায়ার করে দিবে আমার মুখ কান্না কি রে। আপনার আড়ালে যে থলে, সে থলে থেকে তাদের বেরিয়ে আসতে বলুন। উন্মত্ত তারুণ্য লড়াই সারের ক্রুদ্ধ শ্বাস নাকের নিচে ঝুলিয়ে কাঠ করারে উদ্যত হয়ে আছে। জাতি নাশ করে তার বারবিকিউ হবে আজ। খবরদার 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 খবরদার, ও মাসি তুমি ঠোঁটে তুলবে না। আচ্ছা ঠোঁটে তুলেছ ঠিক আছে, ও মাসি তুমি বাঁধাবে না। কি চিকন মিহি তীক্ষ্ণ সুর, তার তীক্ষ্ণতায় নেমে যাচ্ছে দেহের শিরার উপশিরায়। ও মাসি তুমি বন্ধ করো। বাঁশি না বাজালে আমার শ্বাস বহে না। অভিশাপ আমার দেহ শাখায় কিলবিল করছে স্যার। জেলখানায় যে হত্যা হয়েছিল আমি ছিলাম তাই গার্ড। আগুনের অমানিসা কাল, সে অন্ধকার এমনই অন্ধকার মানুষের সবটুকু ছায়া শুষে নিয়ে হত্যার জন্য ধীর হয়ে বসে থাকে ঘন কালো রাত্রি। সহসা সশস্ত্র ঢুকে পড়ে মানুষের খাপের ভেতর ভরা দানব। লোক তাদের চোখ আর পাতাখানি টেনে লাগিয়ে দিয়েছে অসুরের কাজল। স্যার, সেলের চাবিগুলো আমার বাম পকেটে ছিল। আমি পুলসিরাতে সাকর সুতোর মতো প্রাণান্তকর ধরে রেখেছিলাম, কিন্তু আপনার নির্দেশে ছুটে গেল সুতো। আমার পুলসিরাত পার হওয়া হলো না স্যার। হায়, আমি কেন রাইফেল দিয়ে রুখে দিলাম না? জেলখানার ভেতর অসহায় ওই হত্যা দেখার থেকে বন্ধু সেলের ভিতর বুকে বুকে হলো গ্রাস পায়া। হায়, কেন সেদিন গোটা গ্রহটির মাটি টুকরো টুকরো হয়ে মহাশূন্যে ছড়িয়ে গেল না? স্যার, এরপর থেকে ঘুমেরা কখনোই আর আমার চোখের পাতায় আসে। পাঁজরের হাড়গুলো আর পাঁজরে থাকতে চাইল না স্যার। তারই একটি চিকন হাড় খুলে নখ দিয়ে ঘষে ঘষে ছিদ্র কেটেছি। খবরদার 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 খবরদার! অসুর, অসুর তুমি ঠোঁটে তুলবে না। অসুর আমি মহাশূন্যের অনন্ত শূন্যতায় নিক্ষেপ করবো। ধর্ম বিরোধী রাষ্ট্রে তাদের ছায়া স্পর্শকারী মুনাফেক তোদের সব কটাকে আমি নিকাশ করবো। ক্যান্টনমেন্টের ধর্মপ্রাণ ভেজুদ্দিককে প্রমোশন মন্ত্র দিয়া তোদের সব কটাকে আমি ফাঁসির কাজটা ঝোলাবো। দর্শক শ্রোতা সকলেই সচেতন। তারা জানে ধর্ম আপনার রাজনৈতিক মার্কেটে ক্ষমতার হালুয়া রুটির বলার। আপনি তাকে খুন করেছিলেন কারণ সে রাতে ক্ষমতার চূড়ান্ত চেয়ার লুট করেছিল ভিন্ন দুই ব্যারাকের ভিন্ন দুই মেজর। আর আপনার মনটা নাকি তার অধীনস্থ। তারা মাছের মুড়ো পায়নি, পেটি পায়নি, তাই উল্টে দিয়েছিল ক্ষমতার চেয়ার। আপনার ক্ষমতা লিপ্সু চোখগুলি তখন কোটর থেকে উঠে এসে শূন্যে ভাসছিল। বৈষ্ণদের মোহ ভরা দৃষ্টি শুধু একটি দৃশ্যই দেখছিল, চেয়ারের চারপাশে যোগ্যতম মানুষ আর সাহসের ছায়া। ঈশ্বর আপনাকে মৃত্যুহীন করে দিক। আপনার
শাশ্বত দেহ শাহবাগের মনে টাঙিয়ে রাখা হোক। বাংলার ধুলাধুলিতে বেড়ে ওঠা প্রজন্ম থেকে প্রজন্ম নানা রকম কণ্ঠ করে বিদ্ধ করুক আপনার ওই অভিশপ্ত দেহ শাখা। মহান নেতার পায়ের মাপে খরম বানিয়ে আপনার চোখে মুখে ছুঁড়ে মারুক নাগরিক মানুষেরা। খরম খরম বলতে মনে পড়লো মরুবালির দেশ থেকে ছাকে ছাকে খুরমা ছড়েছিল, ভাগ বাটোয়ারা করে দিয়েছি, সকল তৃষ্টিও ঠিক অর্জন করেছি। দুর্বল চিত্তের গার্ড অতি কথায় কামার শালাই টানা হাপড়ের মতো তোমার বুক উঠছে আর নামছে। দম নিয়ে না। হেস্টের বাম পকেটে মুশিকের আস্ফালন, উদ্ভ্রান্ত মেজরের এই ছোট্ট অথচ হিংস্র রূপান্তরটি তোমার কথা প্রকাশের জিহবা আর নরম ঠোঁটকানি কেটে কুটে খাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ভাগো, নইলে থলি থেকে বেরিয়ে চোয়ালে বসবে ও। ভাগো। এ বাঁশির ভয়ে খুনি মেজর মানুষ থেকে হয় মুশিকের রূপান্তর। ও মুশিক থলে থেকে বেরোবে না কোনোদিন। তোমার পেট খুদে নারী ভুরি খাবে ও। বন্ধ করো। যার তীক্ষ্ণতায় দেবে যাচ্ছে দেশ উপজেলায়। হাই হাই অবশ্যই বন্ধ করো। গোবাসী বাজাবে না। হাই অবশ্যই বন্ধ করো। গোবাসী বাজাবে না। গোবাসী বাজাবে না। গোবাসী বাজাবে না। হাই হাই অবশ্যই বন্ধ করো। গোরস্থানের এই আধিপত্য আমাকে কেন যুক্ত করতে? তোমাকে না বলেছি রোদের গরম আলোয় তোমার যে ছায়া বিছিয়ে থাকে সেটিও যেন আমার আশেপাশে না দেখি। ভাগো ভাগো ভাগো। একটা গড়বড় হয়েছে স্যার। কে যেন শরীরের যত্রতত্র সুতা বেঁধে মহাচ্ছন্ন শক্তিতে টেনে নিয়ে যাচ্ছে তার যেখানে ইচ্ছে। হায়ের ভিতরে হাত ঢুকিয়ে কথা করাচ্ছে উচ্চারণ। কিছু একটা হয়েছে স্যার। লৌকিক বিবেচনায় যার কোনো ব্যাখ্যা নেই। এটি দেখছি আমি, এটি সেই দেহখানি। গাছ থেকে পাতা পড়ার মতো কাঁপছে তোমার ছায়ার শরীর। আগস্ট নভেম্বরে সিঁড়ির আন্ধারিতে চেকপোস্টের পারে কারোদের ভেতরে যে খুন ছুটিয়ে দিয়েছিল, অথচ যার ভবায় যাবে নাই এক ফোঁটা ভয় আর বিধার ঘামবিন্দু। কিছু একটা গড়বড় হয়েছে স্যার। সেন্ট্রাল জেলে যখন আমি পৌঁছাই মধ্যরাত, তখন গহীন দুজকের অন্ধকারতম অংশ। দীঘল জলের কাছে ছাপিয়ে নামি আমরা। বুটের আওয়াজে শিকারি চিনের ডানা ঝাপটানোর দাপট। রাতের রাতকালির ভেতরে পোশাকে একা জলপাই রঙের রেখাগুলো ক্রমশ জ্যান্ত হয়ে উঠেছিল। জেলার বুক চিতিয়ে দাঁড়ালো। ভিতরে ঢুকতে দিবে না। রাইফেলের বাট পড়তেই ঠুস, ঠিকই যেন ফুয়ে ভরা বেলুন
কারাগারের গারদের ভিতরে হত্যার উৎসব হবে আজ। 4 রাষ্ট্রদ্রোহীর কলিজা কেটে সাহস শিখে নিব। বিনয়ের সাথে বেঁকে বসলেন ডিআইজি প্রিজন। একটা জেল আইনের পরিপন্থী। আমি আপনার মুনকার নাকিরের সাথে ফোনে কথা বলিয়ে দিলাম। প্রথমে না মানলেও বিনয়ের বিরাট, অবশেষে আপনার নির্দেশে তারা ভুল পাল্টালো। হত্যা যখন হাতের তালুতে থির হয়ে বসে আছে, জিহ্বায় মাংসাশী প্রাণীবিষ্ট। সেলের চাবি গোছা পাওয়া যাচ্ছিল না। কোন এক গার্ড নাকি চাবি নিয়ে পালিয়েছে। স্যার, জেল হত্যা হয় নাই স্যার, মিশন ফেল। বেঁচে গেছে রাষ্ট্রের 4 দ্রোহ শিখা। বিশালদা, তুমি বিবরণ ঠিক বলে ভুল ফলাফল পাঠ করেছো। হ্যাঁ, ব্যাপারে কোথাকার তোমার মাথার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তোমার মাথার ভেতরে শুভবচ্চাসের চেষ্টা চলছে, অথচ তোমার খুলির ভিতরে চিকচিক করছে কুচকুচে কেউচে ঝাঁক। খুন আর হত্যার জন্য উন্মুখ হয়ে উঠছে ওরা। মোচরে মোচরে চিকচিক করছে হত্যার হাতিয়ার। আপনি পালান স্যার, রাষ্ট্রের 4 দ্রোহ শিখা চোখের ভিতরে ঝুবুবাতি জেলে ওই তো ছুটে আসছে। আপনার ক্ষমতাবাজি ভাঙবে তারা। গোরস্থানের দেয়াল ঘেসে যে মুখখানি ট্রাকখানি ওখানে প্রভাবাতি দপ্তরে নিভে 4টি দেহ পড়ে আছে, প্রাণ নেই। আর ওই প্রাণগুলি তুমিই করেছ লুট। তোমার হাতের রেখায় রেখায় তার চিহ্ন আছে। ভুল শব্দে ভরা বিভ্রম। তুমি ভাগো ভাগো। দীঘল কালো খুনিটি পিঠ বাঁকিয়ে এগিয়ে যায় চারিদিকে। প্রমোশন আর পয়সায় যে তাকে পৌষ মানিয়েছিল। আচমকা ঊর্ধ্বশ্বাসে পালিয়ে যায় সে। ভয়ঙ্করের শিং আর সদন্ত মারি দেখে ফেলেছে সে। গার্ড! 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 হেই! হেই! হেই, তোমার লণ্ঠন এত উঁচুতে কেন? নামাও! এই, এই তোমার ছায়া সহসা দীর্ঘ হয়ে আকাশে গিয়ে ঠেকলো কি করে? এই, এই তোমার ছায়া এত দীর্ঘ কেন? এই, না না না, নামো নামো। তোমার কথার মধ্যে এক ধরনের স্বস্তিকর ব্যাপার আছে। হ্যাঁ, তুমি কাল সকাল সকাল রাষ্ট্রভবনে চলে আসো। তোমাকে একটা রিকমেন্ডেশন লিখে দিব। এই জেনারেল না না মেজর মেজর মেজর, আরে না, তাও যদি না হয় অন্তত পক্ষে একটা অফিসার পেয়ে যাবে। আর এটুকু যদি করতে না পারি, রাষ্ট্রের এই চূড়ান্ত চেয়ার দিয়ে আমার কি কাজ? ও চেয়ার কি আমি উদ্যানের জলে চুবিয়ে জল খাবো নাকি? আপনার পা দুটো একটু তুলবেন। কেন? ঠিক আছে, এই নে, তোর জন্য চীন থেকে একটা সোনার চামচ এনেছি, মেড ইন চায়না। লিবিয়া থেকে আনা সুজি দিয়ে তোকে আমি স্যুপ করে খাবো। রাশিয়া থেকে আনা একটি রস আছে। বিকাল সকাল সকাল রাষ্ট্রভবনে চলে আসে। এখন খোলা সংগ্রহ। তোর ইউনিট কোনটা? তুমি ধুলো পাবে না, তুমি ধুলো পাবে না। ক্ষমতার খৈলবি এক শীতল মাথার মেজর রাত্রি ঘরের আন্ধারিতে টুফিল্ড রেজিমেন্টে অবস্থান নেবে। তারপর থেকে টুফিল্ড রেজিমেন্ট হবে ক্ষমতার কেন্দ্রবিন্দু। এই, তুমি ধুলো পাবে না, ভাগো ভাগো। স্যার, আমি গার্ড নই, আসছে যে দৃশ্য তারই কথাকার।
ফায়ার হচ্ছে স্যার। লাইন থেকে একটি টেইসার বুলেট আগুনের ফুল ছড়িয়ে উঠে গেলে শুনলে রেজিমেন্ট থেকে আকাশ ভাঙা আওয়াজে গান ফায়ার আরম্ভ হলো। গোটা ক্যান্টনমেন্ট থেকে হাজার হাজার বুলেট গ্রহচুটার গতিতে ধেয়ে গেল আকাশে। মহাশূন্য ছিন্ন ভিন্ন হবে। আর কি ভয়ঙ্কর! ভূমি থেকে উৎক্ষিপ্ত হচ্ছে অজস্র গুলি। মহান নেতাকে হত্যার দ্বিতীয় অভিশাপ, একই মাসের দ্বিতীয় কূপ। স্থান বিবেচনায় দৃশ্যটি ভুল। সব স্থানে যখন গোরস্থান তখন ভুল ঠিক, তবে কাল বিবেচনায় সব কালে যখন তবে আর ভুলটি সাবধান। গোরস্থানের আলপথ ধরে সে আসছে। সে তুলসীর জলে ধোয়া মহামান্য শুভ্রকান্তি মুখের আড়ালে বুক বুকে রাখে ক্ষমতার চেয়ার বিশেষ জয়। সে তার এই ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখবার জন্য বিদ্রোহের দ্রোহশিলা নিভানো নাম করে সামরিক আদালত হত্যা করে অবহেছিল। সে তারই হত্যা করে 2-4 মাস মধ্যে আসছে ক্ষমতার চেয়ার লোভী চতুর্চালক। ইন্সপেক্টর হাফিজ, ইন্সপেক্টর হাফিজ, এই এতক্ষণ না আমার শ্বাস কেমন যেন ওলট পালট বইছিল। আপনি আসতেই সবকিছু কেমন ঠিক হয়ে গেল। কি হলো, কথা বলছেন না কেন? আমাকে বলছেন আপনি এখনো এখানে আছেন? শুনেছি আমার ধৃত কলিগ আপনাকে অসুস্থতার অজুহাতে চেয়ার থেকে নামিয়ে দিয়েছে। তাতে কি, আপনি জড়িয়ে দিন না। ভুল নাম ভুল র্যাঙ্ক বললে কি আর হয়? হেমা, আমি কি ইচ্ছে করে বলি না? এই কে যেন এই সমস্ত গোরস্থানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। মনে ঘরে যা কিছু তাই বলা। আপনি বরং চেয়ারটা আমাকে একটু দিন, আমি একটু চেখে দেখি। আহা, কতদিন চেয়ারে বসি না। পা ফেলবার জন্য যে পা খালি আপনি তুলেছেন, সেই পা পূর্বের জায়গায় ফেরত দিন। শুনেছি ক্ষমতার চেয়ারে চড়বার জন্য আপনি নাকি রেডিও স্টেশন দখল করতে গিয়েছিলেন। চুপ কেন? কথার জবাব বলুন। চেয়ারে চড়া মাত্রই না আপনাকে চিফ অফ স্টাফ বানালাম। মাথার ভিতর গিয়ে একটু স্মৃতিপাঠ করে দেখুন না। আরে আমার মনকারী তো আপনাকে ডেকে এনে বানালো। আপনি সেদিন ক্যান্টনমেন্টের টেনিস কোর্টের পাশে বসে ডালিম ভেঙে ডালিমের রস খাচ্ছিলেন। আর এখন ওই চেয়ার আমার চাই। কমন ওদের মুখা বৃদ্ধ, এই চেয়ার আমার শরীরের মাপে বানানো। এখানে আমাকে বসতেই হবে। ভেস্টের বাম পকেটে কি আছে? হাত চালাচ্ছেন বারবার। আমার মুশিকটা চেয়ার দেখে একটু বেচিন হয়েছে। কখন যে পকেট কেটে পালিয়েছে। মুশিকটা আপনার পকেটে ছিল না কোনো কালেই। ও ছিল আপনার কমজোর ক্ষমতার কল্পনা মাত্র। মুশিকটা আপনার পায়জামার পাঞ্জাবির রশিদ সহ 17টি এলিমেন্টস নিয়ে বিমানে চেপে ব্যাংকক চলে গেছে। 4টা মাসের কি হবে? পাবলিকে চোখ আড়াল করে এই রাত্রি আন্ধারিতে গোরস্থানে এনেছি। ওরা হত্যায় যতটা পটু, হত্যা মুছে ফেলতে ততটা নয়। কাজ বাড়ানোর চেয়ে কাজটাকে আরো বেশি পণ্ড করতেই ব্যাটার বেশি পটু। প্রত্যেকটা অফিসারই এই হারামির 2 পাটি দাঁত। বেতনটাকে ওরা পাওনা দাবি হিসেবে আদায় করতে চায়, নিমক বলে মানে না। এজন্যই হয়তো আজকাল কোন অফিসে ফেইথ কিংবা ডিসিপ্লিন খুঁজে পাবেন না। 4খানি লাশ নিয়ে আপনার শ্বাস উঠে এসেছে তালুর তলায়, আর আমি 9খানি ট্রাকের 100খানি দেহঠাসা সেনার লাশ গোরস্থানের দেয়ালে সারি দিয়ে রেখে এসেছি। বলছেন কি? সবটা বলি নাই হে বৃদ্ধ, এ তো হাজারো লাশের সামান্য খানি। অন্ধকার দেখলেই ট্রাক নিয়ে পথে নামি, গোরস্থান দেখলেই ছেপে দেই। চেয়ারে চড়া যতটা সহজ, চেয়ারটাকে চড়িয়ে খাওয়া অতটা সোজা। ওই 100খানি লাশের সঙ্গে এই 4খানিও ছেপে দিন না, দিন। ওই শালারা সেই কখন থেকে শাবল চালিয়ে যাচ্ছে, এখনো নাকি খোঁড়াই শেষ হলো না। এতক্ষণে সব চিহ্ন বুঝে ক্যান্টনমেন্টের ঘাস বনে বসে 1 কাপ ধোয়া তোলা কফি খেতে পারত ওই বুদ্ধিজীবী অধ্যাপকের মুদ্রা ফকির। দীঘল কালো আলখেল্লার প্রান্ত উড়িয়ে সবগুলো লাশ আগলে দাঁড়িয়ে আছে। মুখে ঠোঁটে একটাই কথা তার, এ লাশ
কবরে যাবে না। আরে ওটাকে শুদ্ধ পুঁতে দিন, 10, 15, 20, 25 যত হাত দিতে পারে একদম পাতাল পর্যন্ত ঘুরতে বলে দিন। কেউ যেন টেনে তুলতে না পারে, যেন মিছিলে যেতে না পারে, স্লোগান তুলতে না পারে, চেঁচাতে ভুলে যায়। আপনি বড্ড এক্সাইটেড। এসব কাজ বড় সূক্ষ্ম, এক্সাইটমেন্ট সব পণ্ড করে ফেলতে পারে। এজন্যই আমাদের ট্রেনিংই অন্যরকম। ভান করতে পারি কিন্তু আসলে উত্তেজিত নই। মুতে ফেলুন না, মাথা ঠান্ডা রাখুন। রীতিমতো প্র্যাকটিস করে সব আয়ত্ত করেছে। ভালো হতো আপনাকে শুদ্ধ মুতে ফেলা। হে কুচাল বৃদ্ধ, সামরিক আদালত বসিয়ে এখনো ফাঁসিতে ছোলাইনি বলে খোলা আছে কথা বলার কণ্ঠ। আর আমাকে তুলে নিয়ে যাওয়ার মতো সাহস কিংবা অবস্থা কোনোটাই এখন আপনার নেই। আপনি বরং নিজেকে ওখানে খাড়া রাখতে পারলে প্রচুর হাততালি পাবে। হ্যাঁ মানছি, তবে যদি কোনো ভুলচুক হয়ে যায়, ওই 4 জনের একজন যদি এই পা টিপে টিপে চেয়ারের কাছে এসে দাঁড়ায়, তবে কিন্তু আপনি চেয়ার খানা কে? আপনি অন্ধকারে চিনতে পারি? মিথ্যাবাদী, আমাকে চিনতে পারে না গুরুস্থানে এমন কেউ নেই। জিন্দা মুর্দা কেউ না। এই জিন্দার মুর্দার পার্থক্য বোঝো, দেখলে চিনতে পারবে। তা পারবো। মুর্দা বানানোর কারখানা নির্মাণ করেছি। আপনার লাগবে হুজুর? ঝুট বলছো তুমি। তুমি কোনো পার্থক্য বোঝো না, কিছুই চেনো না তুমি। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। আমি ওদের ভালো করে দেখেছি। ওরা মুর্দা নয়, মরেনি, মরবে না। ওরা কবরে যাবে না, কবর ভেঙে বেরিয়ে আসবে ওরা। শুনেছি মুর্দারা আপনাকে মানে, তো আপনি মানিয়ে দিন। এখন নাই, জানা নাই। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল একটা কিছু নিশ্চয়ই গোলমাল আছে, তাই চুপে চুপে গোরস্থানের নিচে সুড়ঙ্গ দিয়ে একেবারে তোদের লাশ ভাই ট্রাকের উপরে গিয়ে উঠলাম। তারপর মনে হলো সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু লাশগুলো উল্টে পাল্টে দেখি কোনোটার বুকের কাছে এক খাবলা গোস্ত নেই, কোনোটার মাথার খুলি দিয়ে মগজ গড়িয়ে পড়ছে, কোনোটার ডিবাই দড়ির দাগ। আর ওই 4খানি লাশ জোর করে করে চেপেও তোমরা তাদের রুখতে পারবে না। তোমরা ক্ষমতার লাশের বাণিজ্য করো, ও লাশ কবরে যাবে না। 20, 25, 30 হাত তা যত গভীরেই দাও না কেন, ওই লাশ কবরে থাকবে না, কবর ভেঙে বেরিয়ে আসবে ওই লাশ। ফসলি খেতে তরমুজ খেত বৃদ্ধ শিয়াল যথেষ্ট পা বাড়িয়েছেন। আর না, ঠান্ডা বাতাস আর কোর্ট মার্শালের ভয়ে বরফ হয়ে যান। মান্দিবন্দি মানুষ ওখানে এমন ভাবে দেবেন যেন মানটা অন্তত থাকে। তার উপর শ্বাসখানি কোন রকম জুড়ে আছে, যায় আর আসে। হ্যাঁ, কি এমন আন্ধারি মাকড় জাল কেন? চারপাশ থেকে কায়া ছাড়া ছায়াগুলো যেমন এগিয়ে আসছে। ভালো করে তরমুজ খেয়ে নি, যতটুকু শ্বাস আছে ভয়ে ভরে নিয়ে যাবে ওরা। হ্যাঁ, বেশি বেশি ভয়, মাথা তোলবার মাথা কোথায়? যে বেড়াকেই দেখেছি দ্রোহ, হয় ফাঁসি কাষ্ঠে আর না হয় জেল জরিমানা, বদলি বরখাস্ত আর না হলে হুমখুম। মাথা তুলতে দেই নাই, চেয়ারখানা তো নিষ্কণ্টক রাখা চাই। আমার কেমন মনে হচ্ছে কেউ যেন আমাকে পেছন থেকে ডাকছে। আপনি একটু ঘুরে দেখুন না, আমি এদিকে আনছি। সেই না, কোন লাশ? বুলেট খাওয়া, খুলি নাই। কি চাইও? চুপচাপ দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে দেখবো। কি জিজ্ঞেস করবে? এই কি চাই, কেন উঠে এসেছে, ঠান্ডা লাগছে কিনা, এইসব আছে। আমাদের কথা বুঝবে? ট্রাই করতে হবে। এটা একটা নতুন সিচুয়েশন, ঘটনা হিসেবে এটা অন্যরকম হতে বাধ্য। যেরকমই হোক আমাদেরকে ফেস করতে হবে। ফেস শেষ করার দরকার নেই, আপনার সেনাদের বলুন ওকে ফায়ার করে। এটা ফায়ারের কেস নয়, সংলাপ করতে পারলেই ঠিক মানিয়ে নেব। শুনতে পাচ্ছ আমার কথা?
আড়াল আলোয় মাটিতেও ছায়া পড়েছে কিনা পরখ করে দেখুন। যদি ছায়া পড়ে নেড়েচেড়ে নিশ্চিত হয়ে নিন ওদের প্রাণ আছে কিনা, আর যদি প্রাণও থাকে নিরীহ হলে যেতে দিন। নাও, নিরীহ নয়। চিবুকের বাম পাশে আচিল দেখে চিনতে পেরেছি। ব্যারাকে ব্যারাকে সাহসের তরল তৈলে দেশলাই জেলে দিয়েছিল। ও সেনা ছিল না, ও ছিল সেনার পোশাকের ভেতরে মুক্তমান সর্বনাশ। অস্ত্রাগার ভাঙবার সময় ফ্রন্ট লাইনে ছিল ওর পাথর কঠিন মুখখানি। পেটের কাছে একটা গোলাকার চিহ্ন দেখতে পাচ্ছেন না? টুফিল্ড রেজিমেন্টের সেনারা ওকে ধরে বেয়োনেট দিয়ে পেট কেটে লবণ ভরে সেলাই করে দিয়েছিল। কেমন হাত বাড়িয়ে আছে দেখেছেন? এখনই চেয়ারের পায়া ধরে দেবে টান। তাই ও যেখানে ছিল ওকে সেখানেই ফেরত পাঠাতে হবে। আমি যাব না, আমি থাকবো। কোথায় যাবে না? কোথায় থাকবে তুমি? কবরে যাব না, এখানে থাকবো। অবুঝের মতো কথা বলো না। তোমরা মরে গেছো, অন্য স্থানে তোমাদের জন্য জায়গা ঠিক করা হয়েছে, সেখানে তোমাদের যাওয়া উচিত। মিথ্যে কথা, আমরা মরিনি, আমরা মরতে চাইনি, আমরা মরবো না। আমি বরং আমাকে আপনার কিচেনের জন্য অপরিহার্য করে তুলতে পারি। যখন নুন লাগবে সেলাই খুলে নুন নিয়ে নেবেন। দেখেছেন, করে গিয়েও এরা থেমে নেই, একেবারে কিচেনে ঢুকে কুকরার পরিকল্পনা। একটা ভাষণ দিয়ে দেখবেন। আপনি তো বলেছেন যে কোনো সিচুয়েশনে আপনি ভাষণ দিতে পারেন। ট্রাই করুন একবার। কপালের ভাঁজে শীর্ণ রেখাগুলো নিরিখ করে দেখো, সেখানে উত্তাল ইতিহাস থই থই করছে। চোখে চোখে চাও, আপনার থেকেই বুঝতে পারবে চোখের পাপড়িতে আঁকা আছে কাল রাত্রি সুরমার কাজল। ও হে বিতলকের মধুমুখ সেরা, তোমার মুরব্বীরাও আমাকে মানে। বহুকাল থেকে এ দেশের রাজনীতি আঙুলে টিপে টিপে করেছি, সেপে দিয়েছি। বলতে পারো বৃহত্তর রাজনৈতিক প্রতিষ্ঠানের আমি একচ্ছত্র মালিক। আরে আগে কথাটা ভালো করে শোনো। তোমার বিশেষ ট্রেনিং আছে, কবরের সুরঙ্গের ভেতর দিয়ে কায়দা করে দোচকে পৌঁছালেই হলো। সেখানে বাসিন্দাদের মধ্যে বিদ্রোহের কাঠকয়লা জেলে শীর্ষ আসনটি দখল করতে পারবে। গায়ে শ্যামলা ধরা পাপীরা তোমার পা টিপে দিবে। এখানে কত কিছু না করেছো, যাও, তোমার মাথা আছে। ছিল, এখন নেই, খুলিই নেই, উড়ে গেছে। আহা, কুড়িয়ে নিয়ে ঘিবার উপরে বসিয়ে দাও। জীবিত থাকতে তুমি দেশের আইন কানুন মানতে না, মরে গিয়েও পরকালের আইন কানুনকে অবজ্ঞা করছো। কবে নিজের প্রেতাত্মা তোমার উপর ভর করেছে? সকল মৃত্যু আর মানুষের নামে মিনতি করছি, যাও। আমি যাব না। ওকে একটা এফিডাভিটের উপর দাঁড় করিয়ে ফায়ার করে দিন তো। আপনি বড় অধৈর্য। দেখুন, আপনার কথাকে আর একটু আঁচ লাগিয়ে আমি কিভাবে বলি। বেঁচে থেকে কি লাভ তোমার? তুমি বেঁচে থাকলে দেশে অশান্তি হবে, আগুন জ্বলে উঠবে, সবকিছু পুড়িয়ে ছারখার করবে সে আগুন। তার চেয়ে তুমি বরং গড়ে গিয়ে শহর গড়ো, দেখবে দুদিনেই সব শান্ত হয়ে আসবে। আমি ওয়াদা করছি তোমাদের সমস্ত দাবি মেনে নেব, দেশ জুড়ে তোমাদের জন্য প্রচারের ব্যবস্থা করব, তোমাদের দাবি আমি অ্যাসেম্বলিতে পাস করিয়ে দেব। যা বলবে তাই করব। তবু এমন নিশ্চল পাথরের মতন দাঁড়িয়ে থেকো না, সরে যাও, চলে যাও, অদৃশ্য হয়ে যাও। কে তুমি? নাম বললে চিনতে পারবেন না। 46 বেঙ্গল রেজিমেন্টের সেনা, এক তীক্ষ্ণ গোপধারী মজেরের অধীনস্থ ব্যাটম্যান ছিলাম। তার জুতোর ধুলো মুছে তার পায়ে পরিয়ে দিতাম, যাতে তার পায়ে ধুলো না লাগে। অথচ সেই মেজর শুধুমাত্র বিদ্রোহী সন্দেহে আমার বুকে রাইফেলের মাঝে ঠেকিয়ে খুব কাছ থেকে গুলি করে দিল। তখন টের পাইনি, ফুসফুসের ভেতর দিয়ে চলে গিয়েছিল। বোকা ডাক্তার খামোখা কেটে কুটে গুলিটা খুঁজে খুঁজে হয়রান হয়েছিল। জমাট রক্তে ফুটেটা নজরেই পড়েনি প্রথমে। তুমিও এসে জুটেছ ওদেরই দলে। গুলি করে গেঁথে দিয়েছেন স্যার,
ইচ্ছে হলেই আলগা হতে পারবো না। আমাকে চেনো তুমি? চশমাটা খুঁজে পাইনি। অন্ধকারে আপনাকে চেনা যায় না, তবে ভান আর চতুরতায় আপনার দক্ষতা আছে। একটু আগে আমি যা বলছিলাম তুমি শুনেছো? আপনি মিথ্যাবাদী। কথা দিয়ে আপনি কথা রাখেননি। ব্যাটম্যান প্রথা আর হীন যা কিছু নিয়ম তা বিলোপের ওয়াদা দিয়ে আপনি ওই চেয়ারে চেপেছেন। আর চেয়ারে চেপে উল্টো চোখ উল্টো মুখ, একমাত্র চেয়ারকেই করেছেন জ্ঞান, বাকি সব তুচ্ছ। তুচ্ছ প্রাণ, তুচ্ছ মন। আপনাকে ভুলি, আপনি ওয়াদা ভঙ্গকারী, আপনি মিথ্যাবাদী। আমরা কবরে যাব না, আমরা বাঁচবো। নীলকণ্ঠ, বাবা নীলকণ্ঠ, বাবা তুমি কোথায়? বাবা অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না বাবা। বাবা বসায় তোমার আঙ্গুল খুঁজে পাচ্ছি না। নাম ছিল নীলকণ্ঠ। তুমি শব্দ শেখানো এক কবি। ওর গান শুনে ওই নামটাই লিখেছিল। আমার ছোট ছেলের নাম নীলকণ্ঠ। গ্রহের শব্দ শেখানো এক কবি ওর গান শুনে এই নামটি দিয়েছিল। এক ফাগুনের সাদা মেঘের সন্ধ্যায় আমার ফিল্ড অফিসার তার কাঁধে ঝুলানো র্যাঙ্কে আনমনে টোকা দিয়ে বললেন, তোর ছেলেটার নাম নীলকণ্ঠ? বাহ বেশ, অফিসার পড়ার কথা খুব শুনি। ওর সুরে নাকি শব্দ করে মাঝে বৃষ্টি। একদিন অফিসে নিয়ে আয়, নীলকণ্ঠ শুনে দেখি যদি নীলের সাথে মিল দেওয়া যায়। খুশির নিঃশ্বাসে ভরে গিয়েছিল আমার ফুসফুস। একদিন আমি আর নীলকণ্ঠ তার কোয়ার্টারে। তিনি গান শুনছেন কই, কেবল উচ্চ কণ্ঠে চিৎকার করছেন, এই জুতাটা পায়ে পরাও। ব্রাশ করতে জানো না তুমি? জুতার তলায় এত কাদা কেন? হ্যাঁ, বেল্ট পরাতে অনেক বেশি সময় নাও তুমি। বলেছিলাম বোতামটা উপর থেকে লাগাবে। প্যান্টের জিপারটা কে টানবে? প্যান্টের জিপার যে মাঝে মাঝে মোম লাগাতে হয় সে কথা জানো না তুমি? ফিটফাট হয়ে হঠাৎ যেন খেয়াল হলো তার। ওহে দ্রোহকারের দুধ মাছি, তোর বাপ ছিল আমার ব্যাটম্যান আর তুই হবি আমার ছেলের ব্যাটম্যান। ঠিক মতো অনুসরণ করবি। আমার ছেলেটা আমার মতো শান্ত নয়, খুব তিরিক্ষি মেজাজ। সকালে শেষে রাত্রে পড়তেই কেমন যেন খুদে হয়ে যায়। তারপর থেকে নীলকণ্ঠ আর স্কুলে গেল না, কোনোভাবেই না। ছোট ছোট শব্দও বলে, ভেবো না বাবা, ও কাজের জন্য পড়তে হয় না। ও কাজ আমি এমনিতেই করতে পারি। বিদ্রোহ করেছি, বিদ্রোহ আবার করবো। আমার করবি, আমার ঝুলিয়ে দেবো। গান্ধীল ওদেশে গিয়ে গলা ডলে ডলে মুছবি। আর লটকানোর ধরনটাই এমন, ওদেশে কিন্তু ওদের মুছবে না। প্রাণ চলে গেলে ফিরে আসে না প্রাণে, তবে এই ছায়ার যে জোর, তাই আপনাকে করবে ছিন্ন ভিন্ন, নিশ্চিহ্ন করে দেবে আপনার নির্ধারণ। এক পক্ষ কাল আগে যে ফাঁসিতে ঝুলেছ সেও করছো পক্ষপাত। তোমরা অফিসারদের কাছ থেকে র্যাঙ্ক ছেড়েছো, কাম ধরে করিয়েছো বস, প্রাণ থেকে খুলে নিয়েছো প্রাণ, অভ্যুত্থানে করেছো অংশগ্রহণ। আপনাদের ছলে ভরা কথাতে হয়েছে তা। কণ্ঠ, হারিকেনের আলোটা কমিয়ে দে বাবা। কেরোসিনের অপচয় হয় যে, অপচয় অফিসারদের জন্য, আমাদের জন্য নয়। বাবা ওই যে ওদিক থেকে আসছে ছায়াটা। কি চোখে চিবুকে
কি ঘন ছায়া, অথচ স্পষ্ট অভিব্যক্তি। হে হে, আমাদের মতোই দেখে নাই। চলে চলে। হ্যাঁ, ঈষৎ মেঘবরণ লেজটি মৃদু দুলে প্রাণের চিহ্ন করছে প্রকাশ। মানুষটির চোখে মুখে তার গ্রামের পথ, ডাঙের পাক, উঠানের ছায়া, নারকেল ফুল, চিরল পাতা শ্রাবণের বিলের মতো থই থই করছে। মন মেয়েটি কই, কোন পুকুরের জল আনতে গেছে সে? হিজল ফুল আঁকা কলসিটা তার কোন কোলে ছিল? প্রিয় মুখটি মনে পড়ছে না কেন? ওই যে পথের প্রান্ত ধারে জবাঝারের একটুখানি ছায়ায় দাঁড়িয়ে আছে সে, কি যে মোহন তার দাঁড়াবার ভঙ্গি! এক ছপ কোমরে কি এত জাদু মন্ত্র থুয়ে দেয় ও! মানুষটি মরার দেশ থেকেও শুনতে পায় তার হাতছানি। কি রে, রাও শব্দ কই? এমন করে চেয়ে আছিস যেন আমি নাই। আমি কেবল দক্ষিণের বাতাস শুনতে পেলাম, বড় জোর অনেকগুলি দীর্ঘশ্বাস। এর বেশি কিচ্ছু শুনতে পাই নাই গো। এই তো বৃষ্টি শেষের আলোতে তোমার দৃঢ় চিবুক আর চোখ দেখতে পাচ্ছি। রথপুরীর মেলা থেকে এনে দিয়েছিলাম। ফিতা দিয়ে চুলে যখন ফুল বানাও না, সুন্দর লাগে। ছোট বোনটা যা বকলো গো বউ, ওর ফিতার নাকি সুতা খোলা ছিল। আচ্ছা, আমি কি দেখছি? হাতে কি? শোল মাছ বাইগুন দিয়া ঝোল ঝোল করে রান্না, বইন্ডারে পেটির খান্ডা দিবা। যা বকেও জানিন দিতে পারে পচা কাটা। ও বুঝে কিছু, ছোট মানুষ না। ও মা, শোল মাছটা দেখি ওরে। ও মানুষটা সেই যে পুরনো আশ্বিনে কইছিলা, লাউ খালির হাত থেকে শোল মাছখানি নিয়া গ্রামের সিরুল বিরুল পথ দিয়া কান্দে ঝুলাইয়া ফুলমণির মাউরে দেখাইতে দেখাইতে গেল না। বলছিলা রসুনের গোয়া আস্তা দিস, সুয়াদ বাড়ে। বলছিলা না? আসলা না কেন? রাত পহেলেই শুক্রবার, আন্ধারেই নামবো পথে। শীতানের নিচে বেতনের বাসার পয়সাগুলি কতবার যে গুনছিলাম রে বউ। তারপর মধ্যরাত্রিতে গোটা ক্যান্টনমেন্ট কেমন নড়ে চড়ে জ্যান্ত হয়ে উঠলো। চোখ তোলে জমায়েতে জমা হয়ে শুনি এক ক্রুদ্ধ মেজরের ঊর্ধ্বশ্বাস চিৎকার, দেশ বেঁচে দিয়েছে সরকার, এবার অস্ত্র ধরো, দেশ বাঁচাও। নির্দেশ মানার ট্রেনিং নিয়েছি, কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ছোটাছুটি। ওদিকে ক্রুদ্ধ মেজর চেঁচিয়ে চলেছে, তারপর সংসার চাই চাইগুলি। ও ছায়া, আমি একটা গুলিও ছুরি নাই গো ছায়া, আমি একটা গুলিও ছুরি নাই। লাভ দিয়া পড়ছিলাম কচু মনে নাড়ালে, তবু ওরা আমায় ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিল গো। এই মেজর, শোল মাছখানি গরম তেলে ভেজে দিই, আপনি কাটা সহ চিবিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলুন। গোরস্থানের রন্ধন কার্য ঠিক মানানসই নয়। তুমি বড় শরীরখানি একটু ঘুরিয়ে নিয়ে গ্রামের পথে হাঁটা ধরো। মাথার দীঘল চুল সিথানে বিছিয়ে তোমার ডাকছে মেয়েটি। আমি যাব না, আমি স্লোগান তুলবো, এমন স্লোগান
যা বর্তমানকে সত্য শিখিয়ে দেয়। রাত্রি পোহালো প্রায়, তোমাদের নিয়ে কি এখনো এখানে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে নাকি? এত সব আবদার আমার সঙ্গে চলবে না। গেট আউট ডেভিলস, যাও ভাগো। আমি যাব না। ছায়াবানু, আমি তো চুলের ওমে ক্ষমতার দাঁত থেকে মুখ লুকিয়ে রাখবো। শিশির ভেজা নরম ঘাস বনে স্বস্তি শ্বাস ফেলবো। তুই একটু ভয় পাবি না ছায়া। আমি বারবার বেঁচে উঠবো। তুই চুল বাঁধা খোপায় সাদা বেগুনি ধুতরার ফুল পরে ওই কামরাঙ্গের গাছটা কমে এসে দাঁড়াবি, আর আমি শেফালি মনের চিকন মনটার বাঁকে এসে তোকে হাত ছেড়ে দিয়ে ইশারা করব। তুই এসে ওই হত্যাকারীকে চিনে নিবি। ছায়া বন্ধ করো, রাত্রির অন্ধকারে ছায়ার নাচন বন্ধ করো। ওহে ছায়াবাজি ছায়া মানুষেরা, আমি তোমাদের মানি না। সব কটাকে গুলি করে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। হাজার হাজার হাত মাটির নিচে পুঁতে ফেলবো। আমি সব কটাকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেবো। ফায়ার ফায়ার, সব কটাকে ফায়ার করে দাও। সব কটাকে ফায়ার করে মাটির সঙ্গে মিশিয়ে দাও। ফায়ার। আমার মুনকার, আমার রশিদ, আমার ফারুকটা যদি থাকতো, তোদের সবগুলোকে রুখে দিত তোদের সবগুলো। ওরা আর মোরা ভেঙে উঠে দাঁড়িয়েছে। গোরস্থানের পশ্চিম প্রান্তে হয়েছে জমায়েত, আর যার নেতার কারুময় কণ্ঠ ওদের ভাষণ আর স্লোগান শিখিয়ে দিচ্ছে। স্লোগানে স্লোগানে বজ্র নিনাদ দেশ কাঁপিয়ে দেবে আজ। যাই, আমি ওদের ডেকে নিয়ে আসি। এই, কোথায় গেলি তোরা সব? উঠে আয়, উঠে আয়, উঠে আয়, আনন্দ করে উঠে আয়। ঘুরতে হবে আজ, ঘুরি হবে আজ। ওই যে বাড়ছে পায়ের আওয়াজ, পদভারে কম্পিত খনি শাসকের বুক। দীর্ঘশ্বাসের ঝড়ে উড়িয়ে দে ওদের গরম।